পোস্টপার্টাম ডিপ্রেশনের পার্ট 1 ভিডিওতে ছিল পোস্টপার্টাম ডিপ্রেশন কী কারণে হয়, তার সাইন সিমটম কী রিস্ক ফ্যাক্টরস থাকে এবং কিভাবে বুঝবো কোনো একটি মা পোস্টপার্টাম ডিপ্রেশনের শিকার হয়েছে। এই রেমিডিস কী ট্রিটমেন্ট আছে, কোন ক্ষেত্রে কোনো মেডিসিন দেওয়া যাবে না এবং সেক্ষেত্রে আমরা কি মেজার্স নেব সেটাকে কমব্যাট করার জন্য জানবো আজকের ভিডিওতে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। তো এর সমাধান কি? সমাধানের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আপনি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। জ্বর হলে যেরকম আমরা মেজার নিই, জ্বর হলে যেরকম আমরা ডাক্তার দেখাই, সেই রকম আপনি আপনার গাইনোকোলজিস্ট ডক্টর আছেন আপনার, যিনি আপনার ডেলিভারি করিয়েছেন, তার সাথে আপনি কন্ট্যাক্ট করুন, তার সাথে আপনি যোগাযোগ করুন, আপনার সমস্যাগুলো বলুন যে আপনি এরকম ফিল করছেন। তারপরে হয়তো উনি কোনো রেমেডি দেবেন। নেক্সট হচ্ছে যারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আছেন তাদেরকে বুঝতে হবে যে বেবি হয়েছে মানে সবাইকে 100% হ্যাপি হতে হবে না, কেউ হ্যাপি নাই হতে পারে। যেই হ্যাপি হচ্ছে না সে কেন হ্যাপি হচ্ছে না সেই রিজনটা খোঁজা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের ভীষণভাবে দরকার। শুধুমাত্র এই নয় যে মা হয়েছেন তার জন্য না, বাচ্চার জন্য। কারণ বাচ্চা তখনই ভালো থাকবে যখন মাটিও ভালো থাকবে, তার উপরে অকারণে কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। বুঝতে শিখুন কোনটা মায়ের জন্য ভালো হবে, সেই কথাগুলো বুঝতে শিখুন এবং সেইটা অ্যাপ্লাই করুন। যদি আপনি না বোঝেন তাহলে বেটার যে আপনি আপনার কথার উপর রাশ টানুন। স্পেশালি এগুলো তো ন্যাকামি, বাচ্চার দিকে মন দিলেই সব ঠিক হয়ে যাবে, ওর মন তো বাচ্চার দিকেই নয়, ওর মন তো সংসারেই নয়, এই ধরনের যে কমেন্টগুলো আছে সেইগুলো আপনি প্লিজ ওই মাটির কাছে বলবেন না। কারণ এন্ড অফ দ্য ডে বাচ্চাটি কিন্তু তখনই ভালো থাকবে যখন ওই মাটি ফিজিক্যালি এবং মেন্টালি পুরোপুরি হ্যাপি থাকবে এবং সাউন্ড থাকবে, তখন সুস্থভাবে বেড়ে উঠবে। তো এইটার রেসপন্সিবিলিটি শুধু ওই মাটির নয়, বাবারও, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসেরও। নেক্সট স্টেপ হলো এরপরে আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন। যদি আপনার গাইনোকোলজিস্ট মাইল্ড কোনো মেডিসিন প্রেসক্রাইব করেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আর যদি উনি সাজেস্ট করেন যে না, মানে উনি অ্যাকচুয়ালি বুঝবেন যে আপনার যে ডিপ্রেশনটা বা আপনার যে সমস্যাটা এক্স্যাক্টলি কোন লেভেলে, মানে সেটা মাইল্ড, মডারেট না হাই রিস্ক লেভেলে গেছে, তো সেই অনুযায়ী উনি সাজেস্ট করবেন। হয়তো কোনো সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করতে বলতে পারেন বা কোনো সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করতে বলতে পারেন। বিশ্বাস করুন এরা নর্মাল ডক্টর, এদের সাথে যদি আপনি কনসাল্ট করেন তার মানে এই না যে আপনি পাগল হয়ে গেছেন। তো এইটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার হেল্প, মেডিকেল হেল্পটা নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। হয়তো উনি কোনো মেডিসিনই দেবেন না, বা হয়তো উনি মাইল্ড কিছু মাল্টিভিটামিনস দেবেন, বা হয়তো উনি আপনাকে প্রপার ওয়ে বলে দেবেন যে কিভাবে আপনি এটাকে নিজেই কমব্যাট করবেন এবং নিজেই সেটা ঠিক হয়ে যাবে। তো ভয়ের কিছু ব্যাপার নেই যে আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন বা সাইকোলজিস্টের কাছে যাবেন, একটা হিউজ সোশ্যাল প্রেশার আসবে আপনার ওপর যে বাচ্চা হয়ে যাওয়ার পর বাড়ির বউ পাগল হয়ে গেছে, এরকম কিন্তু কিচ্ছু নয়। আপনি এটাকে যদি খুব ক্যাজুয়ালি নেন তাহলে কিন্তু আপনার এইটার এগেনস্টে ফাইট করাটা অনেক বেশি ইজিয়ার হবে। নেক্সট হচ্ছে বিভিন্ন রকম ভিটামিন আছে, যেরকম ভিটামিন ডি, ফোলেট, ভিটামিন B6, ভিটামিন B12, এইগুলো না আমাদের যে মুড, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এইগুলোর এগেনস্টে ফাইট করে, মানে এইগুলোকে ওভারকাম করতে হেল্প করে। তো আপনি ভিটামিন ডি এর জন্য ফার্স্ট কী করতে পারেন, আপনি সূর্যের আলোতে থাকতে পারেন। তো সেটার সাথে অ্যাডিশনাল যদি আপনি সকালবেলা একটু মর্নিং ওয়াক করেন, কিভাবে আপনার বাচ্চাকে আপনি কার কাছে রাখবেন সেটা কিন্তু আপনার কনসার্ন না। আপনার ফার্স্ট কনসার্ন হচ্ছে আপনার একদম মেন্টালি সাউন্ড থাকা, একদম মেন্টালি ফিট থাকা। সকালবেলা 30 মিনিটস থেকে 45 মিনিটস আপনি মর্নিং ওয়াক করুন এবং এনাফ সানলাইট যেন আপনার গায়ে লাগে। কারণ ভিটামিন ডিটা আপনাকে ভীষণভাবে হেল্প করবে, আপনাকে আপনার মুডকে আপলিফ্ট করবে। এবং এই যে ভিটামিনগুলোর কথা বললাম সেইগুলো নর্মাল যে খাওয়ার সেইগুলোতে প্রচুর পরিমাণে থাকে, কলাতে প্রচুর পরিমাণে থাকে। স্পেশালি পটাশিয়াম কিন্তু আমাদের মুডকে আপলিফ্ট করতে ভীষণ হেল্প করে। আমাদের যখন অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসব থাকে সেইটার এগেনস্টে ফাইট করতে খুব হেল্প করে। আর কি খাওয়ার আছে, আর অ্যাভোকাডো আছে। অ্যাভোকাডো যদি আপনার কাছে অ্যাভেলেবেল না হয়, লেট ইট গো। আপনি পেস্তা খেতে পারেন। বিভিন্ন যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেইগুলোতে ভর্তি কিন্তু সেলেনিয়াম থাকে। সেলেনিয়াম ভীষণ ভালো মেন্টাল ডিসঅর্ডার, কোনো রকম ডিপ্রেশনের জন্য, কোনো রকম অ্যাংজাইটির জন্য। তো সেলেনিয়াম জাতীয় যে জিনিসগুলো, যেগুলো মিটে আছে, এগে ভিটামিন ডিও প্রচুর পরিমাণে আছে। তো এই ধরনের ফুডগুলো আপনি কিন্তু রোজ
প্রপার প্রপোর্শনে খাবেন এবং সবসময় মনে রাখবেন যে বাচ্চাকে খাওয়ানোর মানে অনেক মা এরকম ফিল করেন যে আগে বাচ্চাকে খাওয়ায়, বাচ্চা আগে পেট ভরা থাক তারপরে আমি খাবো। আপনি এটা করবেন না। যদি আপনার পেট ভরা থাকে, যদি আপনি পুরোপুরি ফিট থাকেন, তবেই কিন্তু বাচ্চাটি ফিট থাকবে, এটা সবসময় আপনাকে মনে রাখতে হবে। তো আপনি যদি এনাফ নিউট্রিশন, এনাফ ফুড না পান, প্রথম 6 মাসে বাচ্চা আপনার কাছ থেকে কিন্তু প্রপারলি ফুড নিউট্রিশন পাবে না। কারণ আমি ধরে নেব যে প্রথম 6 মাস আপনার কাছ থেকেই বাচ্চা নিউট্রিশনটা পাবে, কারণ সে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে থাকে। যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপারে জানেন না, তারা আমার একটা ভিডিও আছে, আপনি সেটা চেক করে নিতে পারেন কেন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা এত ইম্পর্টেন্ট। তো আপনার প্রপারলি ফুড খাওয়া, প্রপার টাইমে ফুড ইনটেক করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি সুস্থ থাকেন তবেই সংসারটা চলবে, তবেই বাচ্চা ঠিকঠাকভাবে বড় হবে। এরকম না যে আপনি সবাইকে, ফ্যামিলি সবার আগে টেক কেয়ার করবেন, তারপরে যেটুকু সময় বাকি থাকলেও যদি বাকি না থাকে আপনি আপনার টেক কেয়ার করবেন না। নো, বিগ নো টু দ্যাট। ডার্ক চকলেট ভীষণ ভীষণ ভালো ফর হার্ট, ফর পোস্টপার্টাম ডিপ্রেশন। তো আপনি ডার্ক চকলেট খেতে পারেন এবং ট্রাস্ট মি, এটাতে আপনার ওজন বাড়বে না। পোস্টপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে আর একটা রেমেডি আছে, সেটা হচ্ছে মাসাজ। অনেক সময় হয় যে আফটার ডেলিভারি, আমাদের তো যদি নর্মাল ডেলিভারি হয় আমাদের অনেক বেশি, আমাদের শরীরের ওপর অনেক ধকল হয়। যখন আমাদের সিজারিয়ান হিলিংয়ের প্রয়োজন হয় সেটাতেও আমাদের অনেক কষ্টই হয়, কিন্তু দুটো যেহেতু একটু ডিফারেন্ট, তো দুটোর ক্ষেত্রেই বডি ম্যাসাজ ভীষণ ভালো কাজ দেয় আপনাদের বডির রিকভারির জন্য। যদি আপনার বডি প্রপার ওয়েতে রিকভারি না করে, তাহলে আপনি দেখবেন পরবর্তী ক্ষেত্রে যখন আপনি বাচ্চার পেছনে ছুটোছুটি করছেন, বাচ্চার পেছনে দৌড়চ্ছেন, বাচ্চাকে যতটা এনার্জি আপনি দিতে চাইছেন আপনি দিতে পারছেন না। এবং যতক্ষণ পর্যন্ত ডেলিভারি হয় না তখন তো অনেক মায়েরাই ভিটামিনস, মিনারেলস নিতে থাকেন, কিন্তু আফটার ডেলিভারি এগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায়। রিকোয়েস্ট আমার যে এইগুলো কিন্তু বন্ধ করবেন না মায়েরা, এগুলো খুব ইম্পর্টেন্ট। ডাক্তারবাবুকে দিয়ে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম বা যে ভিটামিনটা আপনার ডেফিসিয়েন্সি মনে হচ্ছে ডাক্তারবাবু, সেইটা কিন্তু আপনি ঠিকঠাক করে যদি নেন, তাহলে এই ধরনের যে সমস্যাগুলো সেটা আপনি ইজিলি কিন্তু ফাইট করতে পারবেন। নেক্সট হচ্ছে ঘুম, ভীষণ ইম্পর্টেন্ট। যদি আপনার ঘুম ঠিকঠাক করে না হয়, আমি জানি আফটার ডেলিভারি ঠিকঠাক করে ঘুম হয় না, কারণ বেবির ঘুমের সাইকেল ঠিক হয় না। যেহেতু বেবির ঘুমের সাইকেল ঠিক হয় না, অবভিয়াসলি মায়ের ঘুমের সাইকেলও ঠিক হয় না। আর এইটা তো একদম ফ্রড কথা যে বাচ্চা যখন ঘুমোবে সেই সময় ঘুমিয়ে নিবি, না। বাচ্চা যখন ঘুমোবে সেই সময় বেসিক্যালি আপনার খাওয়া থাকবে, আপনার স্নান থাকবে, আপনার হয়তো অ্যাডিশনাল বাচ্চার কোনো কাজ থাকবে। তো বাচ্চাকে অন্য কাউকে দেওয়ার ব্যবস্থা করুন, বা বাড়ির যদি অন্য কোনো হেল্প থাকে তার হেল্প নিন, যাতে আপনি একটু রেস্ট নিতে পারেন। কারণ প্রপার ঘুমটা আপনার শরীরের জন্য ভীষণ ভীষণ ভীষণভাবে দরকার। কারণ যদি আপনি ঠিকঠাক করে না ঘুমোন, আমাদের একটা কর্টিসল হরমোন নামে একটা হরমোন সিক্রেশন হয়, যেটা বেসিক্যালি নেগেটিভ হরমোন। যখন আমাদের ওভার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড থাকে না, যেটা আফটার ডেলিভারি হয়, সেইটার জন্য কর্টিসল কিন্তু অনেক বেশি সিক্রেশন হয়, এবং ঘুম ঠিকঠাক করে না হলে এই হরমোনটা ভীষণ ভীষণভাবে সিক্রেট হয়, যেটা কিন্তু আমাদের এই ডিপ্রেশনকে আরও বেশিভাবে ইনডিউস করে। বিভিন্ন ফুড আছে যেরকম বিনস, ড্রাই ফ্রুট, বিভিন্ন প্রোবায়োটিক, ব্যানানা, এই ধরনের নানা রকম ফুড আছে যেগুলো এই কর্টিসল হরমোনকে না কন্ট্রোল করে। তো সেই ফুডগুলো মানে আপনি যত আপনার ডায়েটের ওপর অ্যাটেনশন দেবেন, তত কিন্তু আপনার সুবিধে হবে এইটার এগেনস্টে ফাইট করা, মানে এই হরমোনকে কন্ট্রোল করা, আপনার এই ডিপ্রেশনটাকে কন্ট্রোল করা। সেইগুলো অ্যাডিশনাল তো আপনি যদি কোনো মেডিসিনে থাকেন, যদি ডাক্তারবাবু আপনাকে দেখে কোনো মেডিসিন দেয়, সেইটা তো অ্যাডিশনাল থাকবেই। অনেক মাই জব করেন, কিন্তু আফটার ডেলিভারি যেহেতু আপনাকে তখন একটা বাড়িতে বসে থাকার জায়গায় থাকে, তো একটা অটোমেটিক ডিপ্রেশন চলে আসে, কারণ আপনি যে কাজটা রোজ করতেন সেটা করতে পারছেন না, এখন আপনার অন্যরকম একটা রেসপন্সিবিলিটি এসছে। তো আপনি নিজের জন্য, মানে একদম নিজের জন্য 30 মিনিটস বা 20 মিনিটস বা 25 মিনিটস, যতটুকু সম্ভব হচ্ছে, নট 5 মিনিটস, মোটামুটি আধ ঘন্টা টাইম রাখুন, এবং সেটা পুরোপুরি আপনার জন্য। মানে আপনি বাচ্চাকে কাউকে দিয়েছেন, প্রতি 5 মিনিটে বা প্রতি 2 মিনিটে আপনি গিয়ে চেক করছেন বাচ্চা ঠিক আছে কিনা, এরকম না। টোটাল 30 মিনিটস আপনার জন্য থাকবে, এবং সেটা আপনি আপনার পেছনে ওয়েস্ট যদি করার হয় সেটা ওয়েস্ট করবেন, ঠিক আছে। স্টিল আপনি দেখতে যাবেন না যে বাচ্চা কী করছে, বাচ্চা পুপ করলো কিনা, বাচ্চা কাঁদছে কিনা, বাচ্চা ঘুম থেকে উঠে গেছে কিনা। টোটালি আপনি তার রেসপন্সিবিলিটি দিন, যার কাছে আপনি রেখেছেন তার রেসপন্সিবিলিটি থাকবে বাচ্চাকে দেখা। কিন্তু ওই যে আধ ঘন্টাটা আপনি টোটালি, সেটা মেডিটেশন হতে পারে, যোগা হতে পারে, মিউজিক শোনা হতে পারে, লেখা হতে পারে, টোটালি আপনি দিন আপনার নিজেকে ভালো লাগার যে কাজগুলো, সেইটাতে আপনি নিজেকে ওই 30 মিনিটস ইনভেস্ট করুন। সেই টাইমটুকু দেখবেন আপনার এই ডিপ্রেশনটাতে ফাইট করতে অনেক বেশি সুবিধা হবে। আর নেক্সট হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। ফ্যামিলি সাপোর্ট ভীষণ ইম্পর্টেন্ট। যাদের ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট অ্যাভেল করার অপশান নেই, তাদের ক্ষেত্রে তো হাজব্যান্ড ওয়াইফ দুজনকে হেল্প করতে হবে, দুজনকে সাপোর্ট করতে হবে। আদারওয়াইজ
কোনোভাবেই পসিবল না এই সিচুয়েশান থেকে বের হওয়া। আর যাদের ফ্যামিলি সাপোর্ট আছে তাদের ফ্যামিলির কাছে, ফ্রেন্ডসের কাছে আমার রিকোয়েস্ট, তারা সবসময় ওই মাটিকে, সে সবে মা হয়েছে, সে জানেও না এক্স্যাক্টলি কী করতে হবে, তাকে ব্লেম করবেন না, তাকে সবসময় বলবেন না যে কেন পারছিস না, কেন করছিস না, তোর বয়সে আমি করে নিয়েছি, তোর বয়সে আমি অমুক করেছি। এইগুলোতে তার মেন্টাল যে স্ট্রেস সেটা আরও আপনি বাড়িয়ে দিচ্ছেন এই সমস্ত কথা বলে। তো আমি রিকোয়েস্ট করবো যে এই ধরনের কথাগুলো প্লিজ, মানে যদি আপনার মনের মধ্যে থাকে সেটাকে আপনি সাপ্রেস করে রাখুন, সেটা অন্য কোনো সময় বের করবেন, যখন সে এই সিচুয়েশান থেকে যখন সে বেরিয়ে আসবে, যখন সে একটা নর্মাল স্টেটে থাকবে তখন সেটা বলবেন। কিন্তু যখন সে অলরেডি তার মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, মেন্টালি একটা ডিপ্রেশন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে নিজে ফাইট করছে, তার এই যে ফাইটটাকে আরও বেশি কঠিন করে দেবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের কাছে এটা আমার রিকোয়েস্ট। এবং অবভিয়াসলি হাজব্যান্ডকে এইটার ব্যাপারে পুরোপুরি টেক কেয়ার করতে হবে। কি করে আপনার বাচ্চার মা, সে কি করে তার নর্মালি তার বাচ্চাকে টেক কেয়ার করবে, কি করে হ্যাপি লাইফে ফিরে আসবে, হ্যাপি থাকবে, সেইটার রেসপন্সিবিলিটি কিন্তু হাজব্যান্ড আপনার ওপর বর্তায়। তো ব্রেস্ট ফিডিংয়ের সময় সমস্ত মেডিসিন দেওয়া পসিবল হয় না, সমস্ত অ্যাংজাইটির মেডিসিন দেওয়া পসিবল হয় না। যেটা মোটামুটি সেফ ডাক্তারবাবু মনে করবেন সেইটাই দেবেন, কারণ যেহেতু ব্রেস্ট ফিডিংয়ের থ্রু কিছুটা পোর্শন বাচ্চার মধ্যেও যাওয়ার প্রবাবিলিটি আছে, সেই জন্য বাচ্চার সেফটির জন্য এবং আপনার সেফটির জন্য ডাক্তারবাবু কিন্তু হয়তো সব মেডিসিন দিতে পারবেন না। তো এইটা আপনার উইল পাওয়ারকে ততটা স্ট্রং করতে হবে যে আপনাকে সুস্থ হতে হবে, এটা একটা অসুখ, সেইটা থেকে আমাকে ওভারকাম করতে হবে অ্যাট এনি কস্ট। সেটা পুরো ফ্যামিলির এগেনস্টে গিয়ে হোক, পুরো ফ্যামিলির সাথে ফাইট করে হোক, আপনার নিজের সাথে ফাইট করে হোক, কিন্তু আপনাকে ওভারকাম করতেই হবে। যদি আপনার কোনো নেগেটিভ থটস আসে, সুইসাইডাল থটস আসে, আপনি কথা বলুন, আপনার হাজব্যান্ডের সাথে কথা বলুন, ফ্রেন্ডের সাথে কথা বলুন, আপনার ডক্টরের সাথে কথা বলুন, কিন্তু আপনি কথা বলুন। সেটা আপনি নিজের মধ্যে চেপে চেপে রাখবেন না, সেটা আপনি গুমড়ে গুমড়ে থাকবেন না, কারণ এইটা থেকে আরও সিচুয়েশান অ্যাডভার্স হতে পারে। আপনার বেবিকে হার্ম করার কথা মনে হতে পারে, সেলফ হার্মের কথা মনে হতে পারে, কিন্তু সেই পর্যায়ে যাওয়ার আগে আপনি কথা বলুন। কথা বলাটা ভীষণ ইম্পর্টেন্ট। এই পোস্টপার্টাম ডিপ্রেশনে ফাইট করার জন্য আশেপাশের পরিবেশটা পজিটিভ হওয়াটা ভীষণ দরকার। তো সেই অ্যাটমসফিয়ারকে কীভাবে পজিটিভিটিতে ফিরিয়ে আনবেন, সেইটার দায়িত্ব কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের, হাজব্যান্ডের, সবার, এবং আপনারও। তো নিজেকে পারফেক্ট মাদার এই তকমাটা দেওয়ার প্রেশার আপনি নিজের ওপর নেবেন না। এবং দিনের শেষে আপনি মা, এবং আপনার ভালো থাকাটার সাথে আপনার বাচ্চার ভালো থাকাটা ইম্পর্টেন্ট। আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন হয়তো যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যারা অলরেডি এই সিচুয়েশন থেকে ফাইট করে বেরিয়ে এসেছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমি কোনো পয়েন্ট মিস করে যাই। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।